না না, ইন্দিরা গান্ধীর মতো ওইরকম মানে আমেরিকা চোখে চোখ রেখে রাষ্ট্রনেতার সঙ্গে যে বেশি কথা বলে তার সামনে চোখে চোখ রেখে কথা বলো, ঠিক আছে? এত আর্মি, এত মানে এয়ারফোর্স, নেভি, হ্যাঁ, সেনাবাহিনী কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে প্রতি বছর, যে জিডিপি 50% শুধু সামরিক খাতে ব্যয় হয় অস্ত্র আনার জন্য। এগুলো কি মানে মিউজিয়ামে রাখার জন্য নাকি? যে বেশি কথা বলবে আর ইয়ে শুধু বিভিন্ন ইয়েতে দেখি ইয়ে করছে, ইয়ে আর কি। ইন্দিরা গান্ধী সেই কঠিন পরিস্থিতিতে সেই 1975 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে তৈরি করলো, যাই হোক সে করেছে তো সেই কঠিন পরিস্থিতি, আর এখন এত কিছু আছে, সবকিছু থাকা সত্ত্বেও তারা মেরে চলে যাচ্ছে আর কিছু করছে না। কোথায় একটা ফুট করে একটা মানে হয়তো ইয়ার স্ট্রাইক করবে, ব্যাস হয়ে গেল ওই সাফল্য। এই রায়ান মার্টিনের মতো সাফল্য দেখাবে, পুরো একদম শেষ করে দিতে হবে, তারপরে সাফল্য বলে মানবো, জনগণ মানবে। চলো লেখো। আর্টিকেল লেখো, আর্টিকেল 75, আর্টিকেল 75 প্রধানমন্ত্রীর কথা উল্লেখ হয়ে আছে, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, আহ, এবার লেখো, প্রধানমন্ত্রী পদে বসতে গেলে লোকসভা সদস্য হতে হবে মাস্ট, ঠিক আছে? লেখো, প্রধানমন্ত্রী হতে গেলে লোকসভার সদস্য হতে হবে। না না, লেখো, প্রধানমন্ত্রী হতে গেলে লোকসভা সদস্য হতে হবে। তবে রাজ্যসভা সদস্য হলেও চলবে। তবে রাজ্যসভা সদস্য হলেও চলবে। দেখো, এখান থেকে কিছু এক্সেপশনাল রয়েছে, যারা প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু লোকসভা সদস্য ছিল না, কিন্তু রাজ্যসভা থেকে নির্বাচিত হয়েছেন রাজ্যসভার সদস্য তারা। এগুলো কিছু এক্সেপশনাল আছে, বেশিরভাগ প্রধানমন্ত্রী লোকসভা সদস্য, অর্থাৎ লোকসভায় যে নির্বাচন হয় এই লোকসভা নির্বাচনে যে মানে যে পার্টি জয়লাভ করবে এবং তাকে কোনো একটা আসন থেকে জয়লাভ করতে হবে, করে তারপরে সে প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে? যেমন বিভিন্ন সময় রাহুল গান্ধী যেমন সেই দক্ষিণ ভারত, বা প্রধানমন্ত্রী যেমন নরেন্দ্র মোদী যেমন দুটো জায়গা থেকে দাঁড়িয়েছিল, বেনারস থেকে আর একটা দক্ষিণ ভারতের একটা জায়গা থেকে দাঁড়িয়েছিল। তো কোনো একটা সিটে তাকে লড়তে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হয়, বা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। তবে কিছু কিছু এক্সেপশন রয়েছে, যারা কিনা রাজ্যসভার সদস্য হয়েও তারা প্রধানমন্ত্রী হয়েছে। কারা তারা? লেখো, যেমন ইন্দিরা গান্ধী 1966 সালে রাজ্যসভার সদস্য থেকে আর কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইন্দিরা গান্ধী। আচ্ছা, দেবে গৌড়া, দেবে গৌড়া 66, দেবে গৌড়া 1996 লেখো, 1996 দেবে গৌড়া। নেক্সট লেখো, মনমোহন সিং 2004। মনমোহন সিং কোনো লোকসভার সদস্য ছিল না, রাজ্যসভার সদস্য ছিল। দেবে গৌড়া 1996, দেবে গৌড়া 1996, মনমোহন সিং 2004। ঠিক আছে? এইগুলো কি হয়েছে মানে লোকসভা সদস্য হয়ে মানে লোকসভা সদস্য হয়েও তারা প্রধানমন্ত্রী হয়েছে, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এবার আমি এবার ধরো একটা কিছু, এবার এই নিয়ে কেস হয়ে গেছিল 1996, 95 সালে কেস হয়ে গেছিল, ঠিক আছে? যে এরকম হওয়া যাবে না, ঠিক আছে? তো সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে রায় দেয় যে যে ঠিক আছে, অসুবিধা নেই, প্রধানমন্ত্রী হতে পারে, তবে 6 মাসের মধ্যে কোনো একটা কনস্টিটিউয়েন্সি থেকে তাকে নির্বাচিত হয়ে জিততে হবে, তাহলে কিন্তু সে
প্রধানমন্ত্রী হতে হবে। ঠিক আছে, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা সদস্য না, কিন্তু সদস্য কোনো একটা মানে লোকসভা সদস্য না, কিন্তু রাজ্যসভার সদস্য। ঠিক আছে, এরকম কোনো ব্যক্তিকে যদি প্রধানমন্ত্রী করানো হয় বা প্রধানমন্ত্রী হয়, তাহলে কিন্তু তাকে 6 মাসের মধ্যে যে কোনো একটা মানে আসন থেকে জিততে হবে, তাহলে কিন্তু সেই পদটা থাকবে। ওকে, লেখো 1996, লেখো 1996 সালে, একটু লেখো, যেটা আমি বলছি সেটা লেখো। 1996 সালে, সরি 1996, 97 লেখো, 1997 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, যদি লোকসভা বা রাজ্যসভা সদস্য না হয়, লোকসভা বা রাজ্যসভা সদস্য না হয়, তবে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে 6 মাসের মধ্যে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে 6 মাসের মধ্যে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে। রাজ্যসভার সদস্য ছিল, আমি প্রথমে লিখে দিয়েছিলাম, খাতায় দেখো। যদি কোনো, হ্যাঁ, যদি কোনো কোনো মানে ব্যক্তি হতে পারে, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হয়, ঠিক আছে, তাহলে 6 মাসের মধ্যে তাকে আহ, যে কোনো জায়গা থেকে নির্বাচিত হতে হবে। ঠিক আছে, মনমোহন সিং রাজ্যসভার সদস্য ছিল। হ্যাঁ হ্যাঁ, সেবারে তো হলো, মমতা ব্যানার্জি তো সে হলো তো, হেরে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হবে, এই মুখ্যমন্ত্রী হবে, কিন্তু মুখ্যমন্ত্রী কোনো জায়গা থেকে জিততে পারেনি, তাহলে মুখ্যমন্ত্রী হবে কি করে? তাহলে সেক্ষেত্রে তাকে কোথায়, যাদবপুরে দাঁড়ানো হয়েছিল না, যাদবপুরে মমতা দাঁড়িয়েছিল না, যে জিতে তারপরে তো মুখ্যমন্ত্রী হলো। সেই কারণে তো বলা হয়তো, শুভেন্দু বলে না যে কি বেশ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, এরকম। ও, যাই হোক, চলো নেক্সট লেখো। প্রধানমন্ত্রী লেখো, প্রধানমন্ত্রী যোগ্যতা 25 বছর হতে হবে। লেখো, প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম এজ 25 ইয়ার হতে হবে। অর্থাৎ পার্লামেন্টে বা লোকসভার মেম্বার হতে গেলে যে এজ, অর্থাৎ যেহেতু লোকসভা নির্বাচন এর যে এজ, সেটাই হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, লেখো, প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স 25 ইয়ার হতে হবে। হয়েছে, লেখো, এবার লেখো কাজ, ইয়ে লেখো, কাজ কাজ, প্রধানমন্ত্রীর কাজ লেখো।
আচ্ছা, উম, প্রধানমন্ত্রীর কাজ অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী সবই করে থাকে, ঠিক আছে। প্রধানমন্ত্রীকে কি স্টোন অফ দি ক্যাবিনেট বলা হয়, ঠিক আছে, অর্থাৎ ক্যাবিনেটের প্রধান। প্রধান দেখো, প্রধানমন্ত্রীকে ক্যাবিনেটের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। দেখো ক্যাবিনেটের, দেখো কি স্টোন অফ ক্যাবিনেট, প্রধানমন্ত্রীকে কি স্টোন অফ ক্যাবিনেট বলা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে সবকিছুই হয়, সবকিছু পরিচালনা হয় প্রধানমন্ত্রীর নির্দেশে, ঠিক আছে। তো দু নম্বর পয়েন্ট দেখো, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ এবং বরখাস্ত করেন। অন্যান্য মন্ত্রীদের নিয়োগ এবং বরখাস্ত করেন। নেক্সট দেখো, মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন, মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। হয়েছে। আচ্ছা, নেক্সট লেখো, প্রধানমন্ত্রীর পদত্যাগ বা মৃত্যু হলে, প্রধানমন্ত্রীর পদত্যাগ বা মৃত্যু হলে মন্ত্রিসভা বিলোপ ঘটে। প্রধানমন্ত্রীর পদত্যাগ বা মৃত্যু হলে মন্ত্রিসভার বিলোপ ঘটে। হুম। হুম। আচ্ছা, নেক্সট এবার লেখো, আহ, এই সমস্ত পদগুলো যেগুলো অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশনার, ইউপিএসসি চেয়ারম্যান, এই সমস্ত নিয়োগ করে থাকেন কে? কি কে হ্যাঁ, হ্যাঁ, লেখো। তবে এদের নিয়োগ পুরোটাই কিন্তু প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে হয়, ঠিক আছে। লেখো, প্রধানমন্ত্রীর পরামর্শে বা প্রধানমন্ত্রীর সুপারিশে অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আচ্ছা, বর্তমান ইলেকশন কমিশনারের নাম কি? দাঁড়াও 1 মিনিট, কেউ বলবে না। উফ ভাই রে, দাঁড়াও। আচ্ছা, লেখো, অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইলেকশন কমিশনার এবং ইউপিএসসি চেয়ারম্যান দের নিয়োগ করেন। হ্যাঁ, রাষ্ট্রপতি নিয়োগ করেন।
আচ্ছা, নেক্সট লেখো মন্ত্রিসভা। লেখো মন্ত্রিসভা মিন্স হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার বলা হয়, ঠিক আছে, ইংলিশে বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার, যেটাকে বাংলায় বলে মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঠিক আছে। এই কেন্দ্রীয় মন্ত্রিসভাতে মানে প্রধান কে থাকেন? প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবার এই মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনটে টাইপের হয়ে থাকে, ঠিক আছে। যখন দেখো লোকসভা নির্বাচন হয়, তারপরে জিতে গেল, যখন রাষ্ট্রপতি তাদেরকে শপথ বাক্য পাঠ করায়, এরকম অনেকে বলে না কেন্দ্রীয় মন্ত্রী হলো, কেউ রাষ্ট্রমন্ত্রী হলো, কেউ উপরাষ্ট্রমন্ত্রী হলো, এরকম আর কি। মানে অ্যাকচুয়ালি এরকম তিনটের রয়েছে, পার্ট রয়েছে, যেটা হচ্ছে মন্ত্রিসভার তিনটে টাইপ রয়েছে, ওকে। লিখে নাও মন্ত্রিসভার থ্রি টাইপস, তিনটে টাইপস রয়েছে। একটা কি ক্যাবিনেট মিনিস্ট্রি, অর্থাৎ যারা কোন সবকিছুকে, লেখো মন্ত্রিসভা তিন ধরনের হয়। ক্যাবিনেট মন্ত্রী, এক নম্বর লেখো ক্যাবিনেট মন্ত্রী, অর্থাৎ কোন সরকারের কোন যখন কোনো পলিসি নির্ধারণ করা হয়, কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, ক্যাবিনেটের মন্ত্রীরাই বসেই সিদ্ধান্ত নিয়ে থাকে, ক্যাবিনেট মন্ত্রী যেটাকে বলা হয়। দু নম্বর লেখো মিনিস্ট্রি অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রমন্ত্রী বলা হয়, মিনিস্ট্রি অফ স্টেট। নাম্বার থ্রি লেখো ডেপুটি মিনিস্ট্রি, অর্থাৎ উপমন্ত্রী আর কি। যেমন ধরো আমাদের মন্ত্রী, ওই আমাদের সুকান্ত মজুমদার একটা উপমন্ত্রী এক পদে আছে। কি উপমন্ত্রী পদে আছে সুকান্ত মজুমদার? শিক্ষা প্রতিমন্ত্রী, হ্যাঁ, উপমন্ত্রী, ডেপুটি মিনিস্ট্রি। হুম, ডেপুটি মিনিস্ট্রি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো তো যাই হোক, এরকম ক্যাবিনেট তিন ধরনের মন্ত্রী হয়ে থাকে, তবে যাই টাইপের মন্ত্রী হোক না কেন অসুবিধা নেই। কিন্তু উনিশশো সরি 2003 সালে 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে আমাদের লোকসভা মানে অর্থাৎ ক্যাবিনেটের যতজন মন্ত্রী, যতজন মেম্বার থাকবে তার 50% মন্ত্রী হতে হবে, অর্থাৎ 50%-এর বেশি মন্ত্রী করা যাবে না। তো এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী হতে পারে, উপমন্ত্রী হতে পারে, বা রাষ্ট্রমন্ত্রী, যা কিছু হতে পারে, অসুবিধা নেই। কিন্তু মন্ত্রী হতে হবে কত পার্সেন্ট হতে হবে? 15%, মনে রাখবে। চলো লেখো 2003 সালে 91তম সংবিধান সংশোধন অনুযায়ী, সংশোধন এর মাধ্যমে লেখো মন্ত্রিসভার মন্ত্রিসভার সদস্য হবে টোটাল লোকসভা সদস্যের 15%। 2003 সালে 91তম সংবিধান সংশোধনের মাধ্যমে 15%, 15% মন্ত্রী নিয়োগের কথা বলা হয় মোট লোকসভার সদস্যের। আচ্ছা, ওকে। এবার যেটা বললাম, এবার আর একটা তোমরা নাম শুনেছো, কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেট জিনিসটা কি? কিচেন ক্যাবিনেট মাঝে মাঝে তোমরা নাম শুনে থাকবে। কিচেন ক্যাবিনেট মিন্স হচ্ছে এই ক্যাবিনেটের মন্ত্রিসভাকে, ক্যাবিনেট যেটা প্রথম যে এক নম্বর ছিল না ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ এই ক্যাবিনেট মন্ত্রিসভাকে কিচেন ক্যাবিনেট বলা হয়।
কারণটা কি? কারণ এই মন্ত্রিসভাটা, এই ক্যাবিনেটটা অপেক্ষাকৃত ছোট, অন্যান্য যে মন্ত্রী রয়েছে তাদের থেকে অপেক্ষাকৃত ছোট এবং অনেক প্রভাবশালী, গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সেখানে মোটামুটি 15 থেকে 20 জন মন্ত্রী থাকে, তারাই কিন্তু সমস্ত কিছু ডিসিশন মানে নির্ধারণ করে থাকে, সমস্ত কিছু কাজকর্ম তারাই করে থাকে। ওকে, চলো লিখে নাও কিচেন ক্যাবিনেটটা কি। লেখো, ক্যাবিনেটের মন্ত্রীকে, ক্যাবিনেট মন্ত্রিসভাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। এবার ধরো এত মন্ত্রী নির্বাচিত হলো, এবার মন্ত্রীরা কি থাকে, বিভিন্ন কাজের দায়িত্ব থাকে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী, কেউ রাষ্ট্রমন্ত্রী, কেউ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ হচ্ছে তোমার শিক্ষামন্ত্রী, রেলমন্ত্রী, বিভিন্ন বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্ত্রী রয়েছে। এবারে এই মন্ত্রীরা কি করে থাকে, বিভিন্ন কাজের দায়িত্ব থাকে। এবারে কোনো কাজ যদি গাফিলতি করানোর সমস্যা তৈরি হয়, যেমন ধরো এই যে অ্যাটাক হলো, এর দায়িত্ব কার, এর দায় কার? স্বরাষ্ট্রমন্ত্রী, পুরোটাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়। এই লোকসভার অধিবেশন বসলে ওকে ইয়ে করতে হবে। ইয়ার কি হচ্ছে এসব, একটা দেশের প্রতিরক্ষা এরকম ভাবে গাফিলতি, পূর্ব দিকে হচ্ছে, পশ্চিম দিকে হচ্ছে সন্ত্রাসবাদ, এটা পুরো দায়ী হচ্ছে, ব্যর্থ হচ্ছে অমিত শাহ। তো এরকম প্রশ্ন করবে যারা লোকসভার সদস্যরা আছে, তারাই প্রশ্ন করবে, অর্থাৎ ওকে জবাব দিতেই হবে, কেন এটা হলো কেন, ইয়ার কি হচ্ছে এগুলো। একটা মন্ত্রী দায়িত্ব থাকে সমস্ত কিছু ঠিকঠাক, শিক্ষামন্ত্রী, শিক্ষায় যদি এইরকম দুর্নীতি হয়ে গেল, হ্যাঁ, দুর্নীতি মানে কি কাকে বলে সেটা হচ্ছে, মানে পৃথিবীর ইতিহাসে এরকম দুর্নীতি নেই মনে হয়। তাহলে এই দায়িত্ব, দায়ী কার? শিক্ষামন্ত্রীর দায়ী। কিন্তু সে মানে কাকে আর কি বলবে, ছাড়ো। ঠিক সেরকম ওই স্বরাষ্ট্রমন্ত্রী, চারিদিকে এত হামলা হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, চারিদিকে এত মানুষ মারা যাচ্ছে, তার কোনো হেলদোল নেই। স্বরাষ্ট্রমন্ত্রী পুরোটাই ব্যর্থ, ইন্টেলিজেন্স এজেন্সি কোনো কাজ করছে না, করলে এরকম ঘটনা হয় না। এতদিন ধরে এত মানে আমরা কিছুদিন আগে, 3-4 মাস আগে থেকে আমরা 2000 এই 2 থেকে 3 মাস আগে থেকে। আমি কি ক্যাবিনেট মন্ত্রী নাকি রাষ্ট্রমন্ত্রী না প্রতিরক্ষা মন্ত্রী, আমি দাবিয়ে তুলবো। এই, হ্যাঁ, এই তো ঠিক আছে। 28 তারিখে আন্দোলন হবে, 28 তারিখে আন্দোলন হবে, কালকে মিটিং হয়ে সব ঠিক হয়েছে। মিটিং এ যদি না আসো, ঠিক আছে, মিটিং এ যদি না আসো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় বলে দিলাম। মিটিং এ আসতে হবে, ওইসব ওই নাটকবাজি আর শুনবো না। মিটিং এ আসবে, মিটিং এ না, ওই আন্দোলনে। না, তুমি ওই দিকে চলে যাচ্ছ, মানে যেটা আমার, আমার যেটা কাজ আমি সেটা করেছি, ঠিক আছে, আমার যতটুকু দৌড় মানে যতটুকু যেতে পারবো সেটাই। সে সে অনেক অনেক গল্প দিয়েছো, আর আর দিতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, 28 তারিখে আন্দোলন, ঠিক আছে, এখন রাখো। কি হয়েছে? আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই প্রতিবারে পোস্ট করি আমি। আমি 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 কবার পোস্ট করেছি, হ্যাঁ, কবার পোস্ট করেছি? আমি একবারই পোস্ট করেছি। ভিডিও এটা কোনো কথা হলো? যাই পারে হোক, আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে তো অ্যাক্টিভ না, ঠিক আছে, বাদ দাও এইসব। চুপ করো এখন হ্যাঁ, ঠিক আছে, আসতে হবে না, ছাড়ো। যেই জায়গাটায় আসছি সেই জায়গাটায় ই করো। যেটা বলছিলাম, তাহলে এই এই যে আমি কথাগুলো বললাম, এটা হচ্ছে লিখে নাও তোমরা, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন এরকম হয় যে মন্ত্রী সভা তার কাজের জন্য কার কাছে মানে দায়বদ্ধ থাকে বা কার কাছে দায়ী থাকে।
এরকম প্রশ্ন আসে, ঠিক আছে? আমি সেটাই বললাম একটু আগে যে কোনো মন্ত্রী যদি ব্যর্থ হয় বা সেই সেই ব্যর্থতার দায় কিন্তু কোথায় দিতে হবে তাকে? লোকসভার কাছে তাকে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রী তার কাজের জন্য দায়ী থাকে কার কাছে? লোকসভার কাছে। চলো লিখে নাও, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 75। দেখো আর্টিকেল 75-এ বলা হয়েছে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়ী থাকে। আচ্ছা যদি বলা হয় মন্ত্রীরা মানে, আচ্ছা ঠিক আছে, মন্ত্রিসভার তো দায়িত্ব থাকে বা দায়ী থাকে আর কি লোকসভার কাছে। ইন্ডিভিজুয়ালি কোনো মন্ত্রী, ঠিক আছে, কার কাছে দায়িত্ব থাকে, দায়ী থাকে কোনো কাজের জন্য? না। এনিওয়ান? মঞ্জিনা বলো, ফারেনা বলো। বলছি কোন মন্ত্রী তার কাজের জন্য এককভাবে কার কাছে দায়ী থাকে, কার কাছে দায়বদ্ধ থাকে? স্পিকার বললে। স্পিকার হবে না, রাষ্ট্রপতি হবে। দেখো মন্ত্রীরা এককভাবে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকে। হুম। হ্যাঁ হ্যাঁ। নেক্সট, হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। বলো। যৌথভাবে লোকসভার কাছে মানে ধরো ক্যাবিনেট মিনিস্ট্রি, যেটা দেখো ক্যাবিনেট মিনিস্ট্রি বা হচ্ছে ধরো অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ, যৌথভাবে মনে হচ্ছে, যৌথভাবে মানে হচ্ছে ধরো কোনো একটা ঘটনা ঘটলো, ঠিক আছে, তাহলে সেই ঘটনার জন্য সেই মন্ত্রী দায়ী নয়। মানে ইন্ডিভিজুয়ালি কোনো মন্ত্রী কি দায়ী, মানে মন্ত্রীর জন্য মানে হয়তো ঘটনাটা ঘটতে পারে যৌথভাবে, কিন্তু এই ধরো এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার জন্য কে দায়ী? সরকার দায়ী, মানে মন্ত্রিসভা দায়ী, মন্ত্রিসভা দায়ী থাকে, যে ডিপার্টমেন্ট রয়েছে। কিন্তু এককভাবে মন্ত্রীরা এককভাবে রাষ্ট্রপতির কাছে দায়ী থাকে, এককভাবে মানে, এককভাবে মানে কি, ইন্ডিভিজুয়ালি তার কোনো কোনো কাজের জন্য সেটা হতে পারে, ঠিক আছে, যে তুমি কেন এইটা করলে তার কোনো কারণে হতে পারে। হ্যাঁ, সেটা রাষ্ট্রপতি, হ্যাঁ হ্যাঁ। আর এখানে যেমন ধরো এই যে বিভিন্ন, হ্যাঁ 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 হ্যাঁ, জিরো আওয়ার এইসব। কিন্তু এবার যা ধরো অধিবেশন বসলো, অধিবেশন বসলে কিন্তু এই যে বিভিন্ন রাজ্যের যে পার্লামেন্টের সদস্য রয়েছে, যেমন ধরো অভিষেক ব্যানার্জি, সে প্রশ্ন করতে পারে এটা কেন হলো, যেমন আজকে যেমন করেছে, আজকে একটা বলেছে, এটা হচ্ছে, এটা কারণ এটা করা যাবে, কারণ এটা অধিকার আছে পার্লামেন্টের সদস্য। এমনি টুইট করছি, এমনি মানে নেক্সট যখন অধিবেশন হবে সেটাই বলছি, তখন তো অবশ্যই এইসব নিয়ে তো উত্তাল হবে। আচ্ছা নেক্সট হচ্ছে প্রধানমন্ত্রী হয়ে গেছে, চলো এবার দেখে কিছু কোশ্চেন করি।
কেন? কি জানি, দেখিনি সেরকম কোনোদিন। না। হুম। হুম হুম। চলো লেখো, এই লেখো না, প্রশ্ন করছি। আচ্ছা, বলছে হু অ্যামং দি ফলোইং রিপ্লেস মোরারজি দেশাই অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 1979 সালে? অপশন: জগজীবন রাম, চরণ সিং, চন্দ্রশেখর, আর দেবিলাল। বলছে হু অ্যামং দি ফলোইং রিপ্লেস মোরারজি দেশাই অ্যাজ এ প্রাইম মিনিস্টার 1979 সালে, যখন মোরারজি দেশাই প্রাইম মিনিস্টার, কার রিপ্লেসে আসে? চরণ সিং, চন্দ্রশেখর, জগজীবন রাম। চরণ সিং হবে সঠিক উত্তর। ঠিক আছে, এর পরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট, হু অ্যামং দি ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দি ইউনিয়ন এক্সিকিউটিভ অফ ইন্ডিয়া? হু অ্যামং দি ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দি ইউনিয়ন এক্সিকিউটিভ অফ ইন্ডিয়া? অপশন: ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার অফ স্টেট, প্রাইম প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট। আচ্ছা, এটা আমি লেখানো হয়নি, এটা লিখে দিলে ভাইস প্রেসিডেন্ট হবে। মানে ইউনিয়ন যে তোমার এক্সিকিউটিভ রয়েছে, শাসন বিভাগ রয়েছে, সেখানে কোন পদটা ইনক্লুডেড নয়? ভাইস প্রেসিডেন্ট না। আচ্ছা, হু এবং আচ্ছা, প্রশ্নটা বলছি, হু অ্যামং দি ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দি ইউনিয়ন এক্সিকিউটিভ অফ ইন্ডিয়া? ঠিক আছে, অপশন দিচ্ছি: ভাইস প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার অফ স্টেট, প্রেসিডেন্ট, আর একটা প্রাইম মিনিস্টার। চিফ মিনিস্টার হবে, রাজশ্রী, ঠিক আছে। সিএম হবে না। এ ভাই, আমি কি সিএম, আমি কি বললাম? মানে উত্তরটা উত্তরটা চিফ মিনিস্টার হবে না। এখানে চিফ মিনিস্টার হবে, ঠিক আছে। এখানে অপশন যেগুলো আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, চিফ মিনিস্টার আছে। আর চিফ মিনিস্টার কি করে হয়? একটা মুখ্যমন্ত্রী কি করে তা চিফ মিনিস্টারই তো বলা হচ্ছে। সিএম মাথা খারাপ করে দেবে। একে মাথা গরম করে আছে, আবার ফিরে মাথা গরম করছে। হ্যাঁ, চলো লেখো নেক্সট।
By which constitutional amendment the number of cabinet minister has been limited to 15% to the total number of member of the Lok Sabha. না কি করবি by which constitutional amendment the number of central minister has been limited to 15% মানে 15% of the total member of Lok Sabha.